অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। জেলা লীগের পাশাপাশি হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট, সুগম হবে ক্রিকেটার তৈরির পথ, জাতীয় স্তরে অবদান রাখার আশ্বাস। আশা করি যে অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো, মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। বিসিবির হাতে বিপিএল এর স্পট ফিক্সিং এর তদন্ত প্রতিবেদন। চূড়ান্ত রিপোর্টের আগে মন্তব্য করবে না বোর্ড। শুধু ক্রিকেটার নয়, ক্লাবের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি। টি-20 ফরম্যাট হওয়ায় টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে এশিয়া কাপ। প্রস্তুতি ম্যাচে নিজেদের মেলে ধরতে ব্যর্থ লিটনরা কিছুক্ষণ পর সিলেটে পৌঁছাবে নেদারল্যান্ডস। এবং সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে বিকেলে নেপাল চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। বড় জয়ের বিকল্প নেই লাল সবুজের, সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। নতুন কমিটি এরই মধ্যে আয়োজন করেছে দাবা টুর্নামেন্ট। পর্যায়ক্রমে জেলা লীগ সহ বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য মাসুদুজ্জামান। বন্ধ হওয়া নারায়ণগঞ্জের ক্রিকেটার তৈরির পথ সুগম করে জাতীয় স্তরে অবদান রাখতে চান নতুন কমিটির আরেক সদস্য ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নারায়ণগঞ্জ একটা সময় ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পাইপলাইন, যেখান থেকে প্রতিটি ইভেন্টে নিয়মিত উঠে আসতো খেলোয়াড়। মুন্না, চুন্নু, এমিলিদের মতো ফুটবলার দাপিয়ে বেরিয়েছেন দেশের ফুটবলে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ শরীফ, রনি তালুকদাররা অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটে। সেই জেলার ক্রীড়াঙ্গন এখন অনেকটাই অচল। নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন, যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন সংগঠক মাসুদুজ্জামান, বিদ্যুৎ, এমিলিদের মতো সাবেক খেলোয়াড়। দায়িত্ব নিয়েই এরই মধ্যে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে কমিটি। আরও বেশ কিছু পরিকল্পনা আছে জেলা ক্রীড়া সংস্থার। এই সপ্তাহেই আমাদের দাবার একটা বড় টুর্নামেন্ট কিন্তু হয়ে গেল। গতকাল আমরা এটা চ্যাম্পিয়ন নতুন অ্যাডহক কমিটির আন্ডারে এই প্রথম শুরু দাবা দিয়ে। মাস্টার প্ল্যান নিয়ে এগোনোর চেষ্টা বা প্রস্তাব আমি করেছি। আশা করি অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো, মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। নারায়ণগঞ্জে একটা সময় জৌলুস ছিল ক্রিকেটের, অথচ এখন প্রায় বন্ধ সেই পথ, যা ব্যথিত করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে। সম্প্রতি বয়সভিত্তিক স্তরে আলো কেড়েছেন জিসান আলম, মাহফুজুর রাব্বি। আবারও নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ক্রিকেটার তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডহক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ক্রিকেট বোর্ডের আমাদের পাশে থাকতে হবে, যেমন ক্রিকেট কোচিংটা, আম্পায়ারিং কোচিংটা, কিছু আমাদের পিচের যে ফ্যাসিলিটিসগুলি, এগুলি যদি আমাদের বোর্ড থেকে আমরা পাবো, যেহেতু বুল ভাই আমাদের সাথে খেলছে আমাদের বন্ধুর মতো, আমাদের ভেরি ক্লোজ, উনি আমাদের ক্যাপ্টেন ছিল, সো দ্যাট মানে আমরা অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারবো। নারায়ণগঞ্জ হলো ঢাকার সাথে জেলা, এখানে আমরা অনেক কিছু আশা করি ক্রিকেট বোর্ডের থেকে। জান পরাণ দিয়ে চেষ্টা করবো আমি যে নারায়ণগঞ্জের খেলাধুলা সব খেলারই, আমার ক্রিকেটটা প্রথমে আমার ফোকাস থাকবে বেশি, তারপর যত স্পোর্টস আছে সব আমি চিন্তা করবো যে অ্যাডহক কমিটির মাধ্যমে, রেজিস্ট্রারের মাধ্যমে আমরা সব আদায় করে নেওয়ার জন্য সব ফেডারেশন থেকে। আমাদের সময় যে একটা ক্রেজ ছিল ক্রিকেটের, আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার বা আন্ডার-19 অনেক প্লেয়ার আমরা প্রোভাইড করছি নারায়ণগঞ্জ থেকে, কিন্তু এখন একটা গ্যাপ হয়ে গেছে। এই সাবেক তারকার মতে সবার সহযোগিতা পেলে আবারও দাপট দেখাবে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। সেই লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেই জন্যই ফিনিক্স পাখির মতোই বারবার জেগে উঠে বাংলাদেশ। আজকে আমি এখানে খুব আমাদের মূল নেতা আমাদের মৌলানা আব্দুল হামিদকে ভাসানীকে স্মরণ করছি। আর একজন আমাদের বিপ্লবী নেতা, যিনি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে। বাংলাদেশের রাষ্ট্রের যে আপনার অস্তিত্ব, তাকে তিনি যুদ্ধের মাধ্যমে যিনি শুরু করেছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে স্মরণ করছি। আর অত্যন্ত শ্রদ্ধা ভরে অন্তর থেকে স্মরণ করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে,
যিনি অপরিসীম অসাধারণ ধৈর্য এবং তার যে অনমনীয় মনোভাব, তার যে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, সেই লড়াই করেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই বন্ধুগণ, আসুন, যারা প্রাণ দিয়েছেন 5ই আগস্ট এবং তার আগে জুলাই মাসে আগস্টে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো একই সঙ্গে আশা করছি যে যারা সেদিন সামনের সারিতে ছিলেন, দয়া করে কাম টু ইউর সেন্সেস এবং দেশকে রক্ষা করার জন্য একসাথে সবাই মিলে কাজ করার মানসিকতা তৈরি করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কাজী জাফর অমর হোক। আমরা সবাইকে কাজ করতে পারি সেই জন্য ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং কাণ্ডে মিনহাজুল আবেদিন সাব্বিরকে সব দায় দিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, অথচ তারা নাকি কোনো প্রমাণই পায়নি শাইনপুকুর ক্লাবের, যেটা কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ইস্যু নয়। ম্যাচ গড়াপেটার সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের নাম জড়ানো সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর শুরুর জীবন থেকেই। বিপিএল নিয়ে মোটা দাগে অনেক আলোচনা হলেও ঢাকা প্রিমিয়ার লিগ সে তুলনায় ছিল মুক্ত। কিন্তু গত মৌসুমে শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে এক অদ্ভুতুরে স্ট্যাম্পিং আবারও আলোচনায় আনে স্পট ফিক্সিংকে। সমালোচনার মুখে আকুকে তদন্ত করতে দেয় বিসিবি। এরপর একাডেমি মাঠে ঘটনার সঙ্গে জড়িত 3 ক্রিকেটার সাব্বির, আলিফ এবং রহিমকে নিয়ে এসে ঘটনাটিকে পুনর্মঞ্চায়ন করেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার 4 মাস পর অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আকু। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও সূত্র জানিয়েছে, তদন্তে ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরিবর্তনে অন্যায় প্রভাব রাখা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং প্রমাণ নষ্ট করার 3 অভিযোগ এনেছে আকু। নিশ্চিতভাবে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও ক্রিকেটার সাব্বিরকে শাস্তির সুপারিশ করেছেন তারা। যদিও এই ঘটনায় শাইনপুকুর ক্লাবকে নির্দোষ বলেই মনে হয়েছে কমিটির। তবে এখানেই আপত্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার ইমরুল কায়েস। ওই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে অগ্রণী ব্যাংক ক্লাব সুপার লিগে যাবে কি যাবে না। সো আমি অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন ছিলাম, আমরা খেলাটা খুব ফলো করছিলাম মন দিয়ে। তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং খুব খারাপও লেগেছে। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। একটা খেলোয়াড় অনেক সময় ট্র্যাপড হয়ে যায় যে তোমাকে আমি টাকা দিব না, বা তোমাকে একটা মানুষের কাছে সে হয়তো কন্ট্রাক্ট করেছে, সেই মানুষটা তাকে তার টাকাটা দেয়। কোনো কারণে তাকে ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, সে আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেলো যে তাকে রং ডিসিশন নেয়। তবে ফিক্সিং এর ঘটনাকে এত সরল করে দেখতে চান না পাইলট। তার মতে এখানে দায় আছে বিসিবিরও। তাই সমস্যাগুলোকে একচোখাভাবে না দেখে সমাধানে আরো সহনশীল হওয়ার পরামর্শ সাবেক ক্যাপ্টেনের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে বিপিএলের 11তম আসরের ফিক্সিং তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। তবে আপাতত কারো নাম প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির নির্দেশনা মেনে সর্বোচ্চ গোপনীয়তা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে স্বাধীন তদন্ত কমিটি। প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তদন্তের স্বচ্ছতা ও অভিযুক্তদের অধিকার রক্ষার্থে আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড। এছাড়া প্রাথমিক প্রতিবেদনে বিপিএলের বেশ কিছু বিষয় সংস্কারের প্রস্তাব দেয় স্বাধীন তদন্ত কমিশন, যেখানে আছে ফ্র্যাঞ্চাইজ ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা ও কাঠামোগত সুরক্ষার বিষয়গুলো। পরবর্তী আসরে এইসব দিকে কড়া নজরদারি রাখবে বোর্ড। 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। সকালে ঢাকা এসে কিছুক্ষণের মধ্যে সিলেটে ম্যাচ ফিরতে পৌঁছাবে ডাচরা। এদিকে টানা অনুশীলনের পর গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে আজ বিশ্রামে টাইগার ক্রিকেটাররা। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার রূপবণিক। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে।
নেদারল্যান্ড সিরিজের যে টি-20 যে দ্বিপাক্ষিক সিরিজটি ছিল সেই সিরিজ খেলতেই কিন্তু আজ নেদারল্যান্ডস যে দলটি রয়েছে তারা কিন্তু সিলেটে এসে পৌঁছবে কিছুক্ষণের মধ্যেই, আমরা যেমনটি জেনেছি। এবং আজকে সকাল ঠিক 8:40-এর দিকে কিন্তু তারা ঢাকায় এসে পৌঁছায়। সেখান থেকে বিশেষ একটি ফ্লাইটে তাদের বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিলেটে এসে পৌঁছাবে। আমরা এখন রয়েছে সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরের ঠিক ভিআইপি লাউঞ্জে, ঠিক এই দিক থেকেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবেন। এবং গতকাল বাংলাদেশ যে দলটি রয়েছিল তারা কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে, যেহেতু এই ডাচদের সাথে একটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে সেই সিরিজকে সামনে রেখে কিন্তু তারা শেষবারের মতো একদম নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস দলের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু গতকাল যে এইচপির সাথে বাংলাদেশ দলে বিভক্ত হয়ে লাল এবং সবুজের জার্সি গায়ে দিয়ে কিন্তু তারা ম্যাচ সিনারিওতে যোগ দিয়েছিলেন। এবং সেই দলটিতে কিন্তু তারা এইচপি থেকে 3 জন খেলোয়াড় যুক্ত হয়েছিলেন। তাদের মধ্যে আরআর আমিন পিয়ান, মাহফিজুল ইসলাম রবিন এবং ওয়াসি সিদ্দিকী তারা কিন্তু খেলেছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা তাদেরকে এয়ারপোর্টে লক্ষ্য করলাম, তারা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরবর্তীতে তারা কিন্তু রাজশাহীতে ফিরে যাবেন। এবং এই সিরিজে কিন্তু নেদারল্যান্ডস দল প্রায় দীর্ঘ 11 বছর পর কিন্তু বাংলাদেশে পা রাখলো। এবং সর্বশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিলেন তারা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক যে সিরিজটি রয়েছে সেই সিরিজটি কিন্তু খেলবে। এর আগে 2012 সালে নেদারল্যান্ডসে গিয়েও কিন্তু 2টি ম্যাচের একটি টি-20 সিরিজে খেলছিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের সফরে আসলো ডাচরা। তবে 2011-র যে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশে আসে এবং 2014-তে টি-20 বিশ্বকাপ খেলে বিশ্বকাপে সিলেট এবং চট্টগ্রামের যে 7টি ম্যাচ খেলতে পারে তারা। তবে শনিবারের আন্তর্জাতিক স্টেডিয়ামেই শুরু হবে আসলে সেই কাঙ্ক্ষিত যে 3টি ম্যাচের টি-20 সিরিজ, সেই সিরিজটি কিন্তু হবে এবং পরবর্তীতে 1 তারিখ এবং 3 তারিখের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে। তবে আসন্ন সিরিজের জন্য কিন্তু নিজেদের স্কোয়াডের 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ড। ইনজুরির কারণে অনেকেই ছিটকে গিয়েছেন। তবে তাদের মধ্যে রয়েছেন রায়ান ক্লেইন এবং ফ্রেড ক্লাসেন, তারা কিন্তু ব্যক্তিগত কারণেও কিন্তু তাদের এখান থেকে সরে দাঁড়িয়েছেন। তবে সাকিব জুলফিকার যিনি রয়েছেন তিনিও কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সেখান থেকে সরে গিয়েছেন। তবে অনূর্ধ্ব-19-এর স্তরে যে দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ সেড্রিফ এবং অধিনায়ক যিনি স্কট এডওয়ার্ড রয়েছেন তিনি যেমনটি বলেন যে তরুণদের দলে সুযোগ করে দেওয়ার জন্য আসলে সবসময় আনন্দের। তো সব কিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেদারল্যান্ডসের বহনকারী যে বিমানটি তারা কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এবং তারা এখান থেকে কিন্তু ফিরে যাবে। গতকাল বাংলাদেশ দল কিন্তু বিশ্রাম নিয়েছে, ঠিক তেমনটি কিন্তু এই পুরোটাই তারা প্রস্তুত রয়েছে। তো আসলে এখন চোখ রাখার যে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে কীরকম তারা সেই পারফরমেন্সটা তুলে ধরে সেইটা দেখার জন্য কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু অপেক্ষা রয়েছে। তো এই ছিল সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। উপবনিকা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিছুক্ষণ পরই সিলেট এসে পৌঁছাবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল, জানাচ্ছিলেন তার সবশেষ তথ্য। যাব পরে সংবাদে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন জাকের লিটনরা, কিন্তু টি-20-তে বাংলাদেশের পরিসংখ্যান বেশ হতাশাজনক। 194 ম্যাচ খেলে 114টিতেই সঙ্গী হয়েছে হারের তিক্ততা। তাই শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না, এমনটাই মন্তব্য করেছেন এমরুল কায়েস। মিরাজ আমরা বসায় রাখছি, নাইম শেখরে আমরা বাদ দিলাম, কেন বাদ দিলাম? ক্যারিয়ার জুড়ে জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ করা ইমরুল কায়েসের দৃষ্টিতে তার মতোই পরিণতি নাইম শেখের। শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও টপ এন্ড টি-20 মিলিয়ে 9 ম্যাচে মোটে 139 রান নাইমের। তবুও ইমরুলের মতে আর একটু সুযোগ দেয়া যেত এই ওপেনারকে। একটা ছেলে 2 বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো খেললো, আমরা তার একটা টুর্নামেন্টে একটা 2-3টা ম্যাচ দেখে আমরা তার বিবেচনা করে ফেললাম যে না, হি ইজ নট ক্যাপেবল। আবার অনেক ছেলেকে আমরা 2-3টা সিরিজ 2-3টা বছর টানা কন্টিনিউ করে যাচ্ছি, তারা ফ্লপ করছে, তাদের ক্যারিয়ারটা সেটেল করার জন্য তারাকে আমরা আগায় নিয়ে যাচ্ছি। ইট ইজ নট ফেয়ার। আমরা এই ছেলেটাকে কি আমরা
রাখতে পারতাম না এশিয়া কাপে। আমার মনে হয় যে এটা আমরা মানে প্রপার ডিসিশন হয় নাই। মেহেদী হাসান মিরাজকেও এশিয়া কাপের মূল দলে না দেখে হতবাক তিনি। চলতি বছর 5টি আন্তর্জাতিক টি-20তে মিরাজের রান 64, 9-এর ওপর ইকোনমিতে উইকেট নিয়েছেন মোটে 4টি। ডানহাতি স্পিন অপশন হিসেবে শেখ মেহেদীর ওপর অতি নির্ভরতার যৌক্তিকতা খুঁজে পান না ইমরুল। আমরা সবসময় বলি যে সাকিব আল হাসানের যদি কোনো পরবর্তী কোনো আসে রিপ্লেসমেন্ট হয়তো মিরাজ হবে। ভাই এই ধরনের প্লেয়ার যখন আপনার বেঞ্চে থাকবে তখন আপনার টিমে একটা স্ট্রং একটা থাকবে, বেঞ্চ থাকবে। এখন আমরা একজন অফ স্পিনার আছেন, ও ভালো করলে ওরে খেলাতে হবে, খারাপ করলে ওকে খেলাতে হবে, আমার কোনো অপশনস নাই। কে আছে কে নেই সেসব ভেবে এখন আর কি লাভ? দলও তাকাচ্ছে সামনে। জাকের আলী তো বলেই দিয়েছেন শিরোপা জয়ের স্বপ্ন দেখেন। যদিও স্বপ্নের কোনো সীমা নেই, কিন্তু বাস্তবতা, আগে কখনোই শিরোপা জিততে না পারা বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে এটা জোর গলায় বলা যায় না। ক্যাপ্টেন এমন একটা জিনিস, আপনার টিম যখন রেজাল্ট করবে আপনি বেস্ট ক্যাপ্টেন। আপনি যদি ওই সাথে যদি আপনি পারফর্মও করেন, দ্যাট মিনস আপনি সুপার ক্যাপ্টেন। আপনি যদি কোনোটাই ক্লিক না হয়, দ্যাট মিনস আপনি যতই মাঠে ফিল্ড প্রেসিং করেন, মাঠ সাজান, এটা আপনাকে সামনে আসবে না। সো ওই দিক থেকে আমরা দিন শেষে আমরা চাই রেজাল্ট। সো লিটন ভালো ক্যাপ্টেন্সি করে মাঠে আমরা দেখেছি, বাট অ্যাট দ্য সেম টাইম তাকে তার পারফরমেন্স এবং দলগত পারফরমেন্স কীভাবে যাচ্ছে এটা দেখতে হবে। অবভিয়াসলি অনেক টাফ বাংলাদেশের জন্য। যদিও মেগা ইভেন্টের আগ মুহূর্তে লিটনের দলকে নিরুৎসাহিত করতে চান না কেউ। অ্যাজ এ টিম হিসাবে খেলতে পারি, অ্যাজ এ ইউনিট হিসাবে খেলতে পারি, ভালো করা সম্ভব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বড় জয় চাই লাল সবুজদের। সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। ফিনিশিংয়ের ব্যর্থতা ঘোচাতে বাড়তি কাজ করছেন কোচিং স্টাফ। চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। চাংলি মিথাংয়ে ভর দুপুরে অনুশীলনে ক্লান্তির ছিটে ফোটা নেই অনূর্ধ্ব 17 নারী ফুটবলারদের চোখে মুখে। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচই ফাইনালের মঞ্চ অর্পিতা বিশ্বাসদের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রতিটি দল একে অপরের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানকে হারালেও দ্বিতীয় ম্যাচে পথ হারিয়েছে ফেভারিট ভারতের কাছে। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে লাল সবুজ। 3 ম্যাচ শেষে অর্পিতাদের সংগ্রহ 6 পয়েন্ট। 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। বাংলাদেশের সামনে আছে আরও 3 ম্যাচ। শিরোপা জিততে চাইলে 3 ম্যাচে পেতে হবে বড় জয়। এর মধ্যে শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে লিটুর দল। সেক্ষেত্রে জয়ের ব্যবধান হতে হবে অন্তত 3-0। তাই সতর্ক বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে লাল সবুজের সামনে নেপাল। এর আগে এবারের আসরে দুদলের প্রথম দেখায় থুইনু, সুরভি ও রিয়ার কল্যাণে 3-0 গোলে হিমালয়ের দেশটিকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ফিরতি পর্বে আরো বড় ব্যবধানে জয়ের লক্ষ্য কোচের। আমরা প্রথম লেগ শেষ করেছি, সেকেন্ড স্টেজে আছি। এখন আমরা দ্বিতীয় লেগ স্টার্ট করব। দ্বিতীয় লেগ আমরা যদি 3টা ম্যাচ জিততে পারি আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেভাবে আমরা কাজ করেছি। নারী ফুটবলে অনূর্ধ্ব 17 পর্যায়ে কখনোই শিরোপা জয় করতে পারেনি বাংলাদেশ। এবারের আসর তাদের জন্য অপ্রাপ্তি আর আক্ষেপ ঘোচানোর মিশন। মাত্র 1.5 মাসের প্রস্তুতি নিয়ে এবার সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ খেলছে অর্পিতারা। সবশেষ খেলা 3 ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ফিনিশিংয়ের দুর্বলতা। 3 ম্যাচে একাধিক সুযোগ পেলেও শেষটা এসে সেগুলো বাস্তবায়ন করতে পারেনি আলপি, সুরভিরা। নেপাল ম্যাচে আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণ ভাগের ঘাটতি নিয়েও কাজ করেছেন কোচ। রক্ষণে অধিনায়ক অর্পিতার পাশাপাশি শিউলি, আরিফা, ক্রানুচিং এর থাকার সম্ভাবনা বেশি। মাঝমাঠে থুইনু, মৌমিতা ও উম্মা কুলসুম। আক্রমণ ভাগে সুরভি, আলপি ও মামুনির থাকার সম্ভাবনাই বেশি। গোলপোস্টে যথারীতি নেপাল ম্যাচেও কোচের ভরসা থাকবে ইয়ারজান বেগমের ওপরই। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও নারী ফুটবল প্রসঙ্গ। অক্টোবরে ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে 2টি অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে নারী দলের এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প। নভেম্বরেও 2টি প্রীতি ম্যাচ কিংবা ট্রাইনেশন সিরিজ খেলার পরিকল্পনা করছে বাফুফে। একটা সময় দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে খেলার স্বপ্ন দেখত বাংলাদেশ নারী ফুটবল দল, যা পূরণ করে আরও বড় স্বপ্ন দেখছে আফিদারা। একের পর এক বড় দলকে হারানো, সেই সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়ে লম্বা লাফ। ঋতুপর্ণা, স্বপ্নারা এখন খেলতে চান বিশ্বকাপ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়ান কাপে শীর্ষ 6-এ শেষ করতে পারলে পূরণ হতে পারে নারী দলের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। দেরিতে হলেও এশিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব 20 দলের জন্য রূপরেখা দাঁড় করিয়েছে বাফুফে। অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে।
ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও 2টি প্রীতি ম্যাচ কিংবা ট্রাই নেশন সিরিজ খেলবে নারী দল। এর মাঝামাঝি সময়ে জাপানে ক্যাম্প করার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। নভেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলবো। আমাদের চেষ্টা থাকবে ওটা ট্রাই নেশন করার ঢাকাতে। সেক্ষেত্রে ট্রাই নেশনে সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ বাংলাদেশ, এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি, ভিয়েতনামের সাথে কথা বলেছি। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে ঘরোয়া নারী লীগ, যেখানে অংশ নিতে এরই মধ্যে শুরু হয়েছে ক্লাব লাইসেন্সিংয়ের প্রক্রিয়া। নারী লিগে অংশ নিতে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ খেলা ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফের নারী কমিটি। আমি ব্যক্তিগতভাবে অলরেডি কথা বলা শুরু করেছি। আমি বসুন্ধরা ইমরুল ভাইয়ের সাথে কথা বলেছি। ইমরুল ভাই বলছে কেন আপা, কোনো অসুবিধা নেই, আমরা খেলবো। বর্তমানে ছুটিতে আছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন এই ইংলিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সদর উপজেলা। তারা 4-2 গোলে সিরাজদিখান উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। এই টুর্নামেন্টে জেলার 6টি উপজেলা ও 2টি পৌরসভা মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে। জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। চমৎকার আয়োজনে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। 9 দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 3 সেপ্টেম্বর। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। জেলা লীগের পাশাপাশি হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট। সুগম হবে ক্রিকেটার তৈরির পথ। জাতীয় স্তরে অবদান রাখার আশ্বাস। আশা করি অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো। মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। বিসিবির হাতে বিপিএল স্পট ফিক্সিং এর তদন্ত প্রতিবেদন। চূড়ান্ত রিপোর্টের আগে মন্তব্য করবে না বোর্ড। শুধু ক্রিকেটার নয়, ক্লাবের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি। এবং সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে বিকেলে নেপাল চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। বড় জয়ের বিকল্প নেই লাল সবুজের। সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গে থাকুন সময়ের।